দেশবাসীকে খোলা চিঠি প্রধানমন্ত্রীর। দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াবেই, করোনার ধাক্কা সামলে নেবে দেশ, পথ দেখাবে 130 কোটি ভারতবাসী। বিশ্বের কাছে উদাহরণ তৈরি করবে দেশ। আত্মনির্ভর ভারত নতুন যুগের সূচনা। আমাদের আত্মনির্ভর হতেই হবে, নিজেদের তৈরি পথেই এগিয়ে যেতে হবে, খোলা চিঠিতে উল্লেখ মোদির। পরিযায়ী শ্রমিকদের অসুবিধার কথা স্বীকার করে নিলেন নরেন্দ্র মোদী। করোনা সংকটে শ্রমিক, পরিযায়ী শ্রমিক, ছোট কারিগররা সমস্যার সম্মুখীন হয়েছেন। তাদের কষ্ট দূর করার জন্য আমাদের সবাইকে একসঙ্গে লড়তে হবে বলে মন্তব্য করেন নরেন্দ্র মোদী। निश्चित तौर पर इतने बड़े संकट में कोई ये दावा नहीं कर सकता कि किसी को कोई तकलीफ और असुविधा न हुई हो। हमारे श्रमिक साथी, प्रवासी मजदूर भाई बहन, छोटे छोटे उद्योगों में काम करने वाले कारीगर, पटरी पर सामान बेचने वाले, रेहड़ी ठेला लगाने वाले, हमारे दुकानदार भाई बहन, लघु उद्यमी, ऐसे साथियों ने असीमित कष्ट सहा है। इनकी परेशानियां दूर करने के लिए सभी मिलकर प्रयास कर रहे हैं। গত এক বছরে বেশ কয়েকটি ঐতিহাসিক সিদ্ধান্ত নিয়েছে মোদী সরকার। আস্থা করে 370 ধারা, 3 তালাক আইনের মতো ঐতিহাসিক সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্বিতীয় মোদী সরকারের প্রথম বর্ষপূর্তিতে জাতির উদ্দেশ্যে বলতে গিয়ে প্রধানমন্ত্রী বলেন, করোনা মোকাবিলায় একের পর এক সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র সরকার, আর এই সিদ্ধান্তের ফলে ভারত অর্থনীতিতে আবার ঘুরে দাঁড়াবে বলে মনে করেন প্রধানমন্ত্রী। राष्ट्रीय एकता अखंडता के लिए आर्टिकल 370 की बात हो, सदियों पुराने संघर्ष के सुखद परिणाम राम मंदिर निर्माण की बात हो, आधुनिक समाज व्यवस्था में रुकावट बना ट्रिपल तलाक हो, या फिर भारत की करुणा का प्रतीक नागरिकता संशोधन कानून हो, ये सारी उपलब्धियां आप सभी को स्मरण है। एक के बाद एक हुए इन ऐतिहासिक निर्णयों के बीच अनेक फैसले, अनेक बदलाव ऐसे भी हैं जिन्होंने भारत की विकास यात्रा को नई गति दी है, नए लक्ष्य दिए हैं, लोगों की अपेक्षाओं को पूरा किया है। করোনা মোকাবিলায় এখনো পর্যন্ত লড়াই চালাচ্ছে ভারত। বিশ্বে ভারত করোনা মোকাবিলায় যথেষ্ট ভালো জায়গায় রয়েছে, মন্তব্য নরেন্দ্র মোদী। সাময়িক অসুবিধার মধ্যে চললেও আগামী দিনে এই পরিস্থিতি আরো চলতে পারে বলে ইঙ্গিত প্রধানমন্ত্রীর। जीवन में हो रही असुविधा जीवन पर आफत में न बदल जाए, इसके लिए प्रत्येक भारतीय के लिए प्रत्येक दिशा निर्देश का पालन करना बहुत आवश्यक है। जैसे अभी तक हमने धैर्य और जीवटता को बनाए रखा है, वैसे ही उसे आगे भी बनाए रखना है। एक बड़ा कारण है कि भारत आज अन्य देशों की तुलना में ज्यादा संभली हुई स्थिति में है। ये लड़ाई लंबी है, लेकिन हम विजय पथ पर चल पड़े हैं। বিশ্ব জুড়ে করোনা ধাক্কা দিয়েছে অর্থনীতিতে, কিন্তু করোনা মোকাবিলায় ভারতের অর্থনীতি একদিন ঘুরে দাঁড়াবে, মত নরেন্দ্র মোদীর। कि भारत समेत तमाम देशों की अर्थव्यवस्थाएं कैसे उभरेंगी, लेकिन दूसरी ओर ये विश्वास भी है कि जैसे भारत ने अपनी एकजुटता से कोरोना के खिलाफ लड़ाई में पूरी दुनिया को अचंभित किया है, वैसे ही आर्थिक क्षेत्र में भी हम नई मिसाल कायम करेंगे। 130 करोड़ भारतीय अपने सामर्थ्य से आर्थिक क्षेत्र में भी विश्व को चकित ही नहीं बल्कि प्रेरित भी कर सकते हैं। आज समय की मांग है कि हमें अपने पैरों पर खड़ा होना ही होगा। করোনা মোকাবিলায় নরেন্দ্র মোদীর দাওয়ায় আত্মনির্ভর ভারত। দেশকে স্বাবলম্বী করতে 20 লক্ষ কোটি টাকার প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্র। নরেন্দ্র মোদীর আশা, কেন্দ্রের এই প্যাকেজের মাধ্যমে ভারত ঘুরে দাঁড়াবেই।
आत्मनिर्भर भारत अभियान के लिए दिया गया 20 लाख करोड़ रुपए का पैकेज इसी दिशा में उठाया गया एक बड़ा कदम है। यह अभियान हर एक देशवासी के लिए, हमारे किसान, हमारे श्रमिक, हमारे लघु उद्यमी, हमारे स्टार्टअप से जुड़े नौजवान, सभी के लिए नए अवसरों का दौर लेकर आएगा। भारतीयों के पसीने से, परिश्रम से और उनकी प्रतिभा से बने लोकल उत्पादों के दम पर भारत आयात पर अपनी निर्भरता कम करेगा और आत्मनिर्भरता की ओर आगे बढ़ेगा। হালি শহরের খবরে নজর রাখা যাক। হালি শহরে অর্জুন সিংকে ঘিরে বিক্ষোভ। হালি শহরে তৃণমূল বিজেপি সংঘর্ষ, বিজেপি কর্মীর বাড়ি ভাঙচুরের অভিযোগ, আক্রান্তের বাড়ি যেতে অর্জুনকে বাধার অভিযোগ। যদি অভিযোগ অস্বীকার তৃণমূলের। অরুণ ঘোষ প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, কি হয়েছে? হ্যাঁ দেখো, হালি শহরে খাসবাটি 10 নম্বর ওয়ার্ডে গতকাল বিজেপি এক কর্মীর বাড়িতে তৃণমূল দুষ্কৃতীরা ভাঙচুর করে, এমনটাই অভিযোগ। সেই ঘটনা খবর পেয়ে ঘটনাস্থলে যায় অর্জুন সিং এবং শুভ্রাংশু রায়। সেই ঘটনাস্থল যখন দেখে তাদের আহতদের দেখে যখন ফিরে যাচ্ছিলেন, ফিরে যাওয়ার পর কিন্তু আবার বিজেপি কর্মীদের বাড়িতে তৃণমূল সমর্থকরা গিয়ে ভাঙচুর করে। কেন অর্জুন সিংকে ডাকা হলো, এরপরে কিন্তু অর্জুন সিং খবর পেয়ে ঘটনাস্থলে ফিরে যান এবং ফিরে যেতেই কিন্তু তখন তৃণমূল কর্মীরা অর্জুন সিং এর গাড়ি ঘিরে ধরে এবং তাকে থেকে বিক্ষোভ দেখাতে শুরু করে। তারপর কিন্তু অর্জুন সিং গিয়ে বিশপুর থানায় অভিযোগ দায়ের করতে যায় এবং যে কেন এই ধরনের ঘটনা ঘটছে। এরপর তৃণমূল বলছে যে এটা বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ফলেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটেছে, এখানে তৃণমূল কোনোভাবেই জড়িত নয়। কিন্তু বিজেপি সংসদে অর্জুন সিং বলছেন যে এই বিজেপির বাড়ি ভাঙচুর করতে একবার দেখতে যাওয়া। আমাদের সঙ্গে থাকো বিজেপি সাংসদ অর্জুন সিং এই মুহূর্তে আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন। অর্জুন বাবু, কি হয়েছিল হালি শহরে? হালি শহরে কালকে 3টে কর্মী বাড়ি ভাঙচুর করেছে তৃণমূলের গুন্ডারা, রিনাউন্ড গুন্ডা। ওখানে পুলিশ উপস্থিতিতে সবকিছু হয়েছে। আজকে সকালবেলা আমি ওখানকার এমএলএ দুজনই যাই, দেখা করে ওদের সঙ্গে আসছিলাম। আমি যখন আমাদের গাড়ি বেরিয়ে যায়, পিছনে গাড়ির উপরে পুলিশের সামনে গাড়ি ভাঙচুর করা হয়। তারপরে আমাদের কাছে খবর আসে, আমরা আবার ব্যাক করে যাই। ব্যাক করে যাওয়ার পরে পুলিশের উপস্থিতিতে আবার ওরা পালিয়ে যায়। ওদের সব নাটক, ওদের পুরো নাটক গোটা দিন করে ওরা করছিল। তারপরে পুলিশ আমাকে বলে কি আপনি থানায় চলুন, থানা গিয়ে আপনারা কমপ্লেন করুন। আমরা যথারীতি থানাতে আসছিলাম। তৃণমূলের একটা ওখানে ক্রিমিনাল আছে, তাকে পুলিশ এসকর্ট দিয়েছে। ও সামনে পুলিশের সামনে আবার আমাদের গাড়ির সামনে দাঁড়িয়ে গেল, গাড়ি দাঁড় করিয়ে দিল। ওখানে ওরা আমাদের গাড়ির উপরে হামলা করার জন্য পুরো ক্রিমিনাল সব নিয়ে ওরা হামলা করার একটা চেষ্টা ছিল, কিন্তু মাঝখানে পুলিশ পড়ে যায়, আমাদেরও সিকিউরিটি ছিল। তারপরে কোনো ওখানে গন্ডগোল হয়নি, কিন্তু ওদের পরিকল্পনা ছিল যে ওরা আমাদের উপরে হামলা করে। অর্জুন বাবু, কারা হামলা চালাচ্ছিল? তৃণমূলের গুন্ডারা ওখানে আছে, যারা একজন আছে ওখানে লোহা চুরি ফুরি করে, রেলের চুরি করে, ওদেরই পুরো গ্রুপ ছিল। ওকে পুলিশ সিকিউরিটি পেয়েছে, ও পাইলট কার নিয়ে ঘুরে বেড়ায়, পুলিশের পাইলট ওকে করে পাইলট কার পায়। আমি জানি না পশ্চিমবাংলা আইনটা কি আছে যে যারা কাকে পাইলট কার দেওয়া যায়, কাকে দেওয়া যায় না। আপনি যদি পুলিশকে জিজ্ঞেস করবেন তখন বলবে কি আমরা কোনো পাইলটকে কার দিই না, কেন অফিসিয়াল মমতা ব্যানার্জি সরকার কিছু করে না। অর্জুন বাবু, এই হামলা যখন চলছে তখন পুলিশ ছিল ঘটনাস্থলে? পুলিশ নীরব, একদম নীরব। পুলিশ ওখানে দায়িত্ব নিয়ে এইসব ঘটনাগুলো করাচ্ছে। ওখানকার আইসি আছে আর ওখানকার পুলিশ আছে, এরা নাই দায়িত্ব নিয়ে এটা করিয়েছে। ধন্যবাদ। বিজেপি সাংসদ অর্জুন সিং আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন। তার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা হামলা চালিয়েছে, ভাঙচুর করেছে। অরুণ ঘোষ প্রতিনিধি টেলিফোনে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। অরুণ, বিজেপি সাংসদ অর্জুন সিং এর দাবি, তার অভিযোগ তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে। স্থানীয় তৃণমূল নেতৃত্ব কি বলছেন? হ্যাঁ দেখো, সেই স্থানীয় লোকদের বক্তব্য হচ্ছে যে এই ঘটনা বিজেপির নিজস্ব গোষ্ঠীদ্বন্দ্বের ফল। কারণ কাস্তাপাড়া এবং হালি শহরের বুকে বিজেপির দুটি দল কাজ করে, ফলে এই ঘটনা তাদের কেউ জড়িত নয়। তাদের অর্জুন সিং যেখানে মাটি হারিয়েছে, সেই কারণেই কিন্তু তাকে আবার মাটি ফিরে পাওয়ার জন্য এখানে নতুন করে এই ধরনের ঘটনা ঘটিয়ে মানুষের মন জয় করতে চাইছে, এমনটাই কিন্তু দাবি তৃণমূলের। অর্জুন সিং আরো অভিযোগ করছেন পুলিশ ঘটনাস্থলে ছিল অথচ নীরব দর্শকের ভূমিকায়। হ্যাঁ দেখো, এখানে যখন অর্জুন সিং এর নিজস্ব দেহরক্ষী আছে 8 থেকে 10 জন, সেখানে কিন্তু তখন পুলিশ কিন্তু তাকে বলে যে এখানে আপনি থানায় চলুন,
ঢুকছিল, কিন্তু অর্জুন সিং কিন্তু সেই বাড়িতে যখন আবার ঘুরে যাওয়ার চেষ্টা করে তখন কিন্তু পুলিশ তাকে বাধা দেয় যে সেখানে আর যাওয়া যাবে না। এরপরে কিন্তু অর্জুন সিং ক্ষিপ্ত হয়ে ওঠে এবং তাতে বলে আমি সেখানে যাবোই, আমার কর্মীরা মার খেয়েছে। এই ঘটনার পরে কিন্তু পুলিশ তাকে এলাকায় বিশাল পুলিশ বাহিনী এখন বসানো হয়েছে এবং যে বাড়ি ভাঙচুর করা হয়েছে সেই বাড়ির সামনেও কিন্তু পুলিশ বসানো হয়েছে। অরুণ, পুলিশের সামনে কি ভাঙচুর করা হয় এই অভিযোগ করছেন অর্জুন সিং? হ্যাঁ দেখো, যখন এলাকায় সাংসদ ঢুকেছে তখন কিন্তু পুলিশের কাছে বিজপুর থানার একেবারেই কাছে ঘটনা, বিজপুর থানার পুলিশ কিন্তু সামনেই ছিল, কিন্তু যার ফলে এই ঘটনা ঘটার পর কিন্তু দুই পক্ষে যখন মারামারি লেগে যায় তখন কিন্তু পুলিশ ছত্রভঙ্গ করতে দুই পক্ষকেই কিন্তু লাঠিচার্জ করে এবং এলাকা থেকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে। তারপর অর্জুন সিং প্রথমে থানায় যায়, এরপর কিন্তু তৃণমূলের সমর্থকরা থানায় ওই একই কারণে অভিযোগ দায়ের করতে গেছে যে বিজেপির লোকেরাই এই ধরনের ঘটনা ঘটিয়েছে, উল্টো অভিযোগ দায়ের করতে গেছে তৃণমূল। অরুণ, গতকাল থেকেই কি এই অশান্তি চলছে ওখানে? হ্যাঁ দেখো, গতকাল রাত্রিবেলায় হালি শহরের একটা জায়গায় একটি বাড়িতে কিন্তু বিজেপি দুই কর্মীর বাড়িতে ভাঙচুর করে তৃণমূল কর্মীরা। কারণ হচ্ছে এই এলাকায় এই বিজেপি কর্মীরা কদিন ধরে ত্রাণ নিয়ে কিন্তু গন্ডগোল চলছিল, তারা ত্রাণ দিতে যাচ্ছিল এবং খাবার দিচ্ছিল, সেখানে বাধা দিচ্ছিল। গতকাল রাত্রিবেলা এটা বহিঃপ্রকাশ হয় এবং বিজেপি ওই কর্মীর বাড়িতে কিন্তু ভাঙচুর করা হয়, বাড়িতে জানলার কাজ ফাজ সব ভেঙে দেওয়া হয়েছিল। তারপরেই সেই ঘটনার পরে আজকে সকালে অর্জুন সিং কিন্তু সেখানে দেখতে যায়। অরুণ ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন, অরুণ ঘোষের সঙ্গে আমরা কথা বলছি। অরুণ, আমাদের সঙ্গে থাকো। আরো একবার জানিয়ে রাখতে চাইবো, আমরা বিজেপি সাংসদ অর্জুন সিং এর সঙ্গে কথা বলেছিলাম, তিনি অভিযোগ করছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই এই ঝামেলা করছে এবং পুলিশ সেখানে নীরব দর্শক ছিল। আজ ঠিক কি ঘটনা ঘটেছিল অরুণ, আরেকবার জেনে নিতে চাইবো তোমার কাছ থেকে। হ্যাঁ দেখো, আজকে গতকাল রাত্রিবেলায় 10:30-11টা নাগাদ বিজেপির দুই কর্মীর বাড়িতে ভাঙচুর চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা, এমনটাই অভিযোগ বিজেপির। এই ঘটনা খবর পায় আজকে অর্জুন সিং, এবং অর্জুন সিং কিন্তু একা যায়নি, সাংসদ বিধায়ক শুভ্রাংশু রায়কে নিয়ে কিন্তু সেখানে তারা যায় এবং যে তাই সেই বাড়িতে গিয়ে তার বাড়ি যে কতটা ক্ষতি হয়েছে কি হয়েছে এবং তাকে সান্ত্বনা দিয়ে ফিরে চলে এসেছিল। তারপর কিন্তু এই এলাকায় কেন বিজেপিকে অর্জুন সিংকে ডাকা হলো এই কারণ দেখিয়ে তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা আবার একটি বাড়ি ভাঙচুর করে, এমনটাই অভিযোগ বিজেপি কর্মীদের, এবং মারধর করা হয় বিজেপির দুই কর্মীকে। তারপর অর্জুন সিং খবর অনেকটা চলে আসার পর তিনি কিন্তু আবার ঘুরে যান, সেখান থেকে ঘুরে যাওয়ার পর কিন্তু এই ধরনের ঘটনা ঘটে এবং অর্জুন সিং তখন সামনেই প্রতিবাদের একদম রণমুখী, দুজনই সামনাসামনি হয়ে যায় তৃণমূল এবং বিজেপি কর্মীরা। সেখানে কিন্তু মারামারি শুরু হয়ে যায় নিজেদের মধ্যে। তারপর পুলিশ বাহিনী এসে কিন্তু ঘটনার পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ধন্যবাদ অরুণ। অরুণ ঘোষ প্রতিনিধি আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে ছিলেন, জানাচ্ছিলেন আজ হালি শহরে কি ঘটনা ঘটেছে। স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কারণ সাংসদ অর্জুন সিং তিনি অভিযোগ করছেন তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরাই হামলা চালিয়েছে। আমরা স্থানীয় তৃণমূল নেতৃত্বের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, কিন্তু এখনো পর্যন্ত তাদের কোনো প্রতিক্রিয়া পাওয়া সম্ভব হয়নি। তাদের কাছ থেকে কোনো রকম কোনো প্রতিক্রিয়া পেলেই আমরা আপনাদের জানাবো। শহর কলকাতার কি পরিস্থিতি? রাস্তায় পর্যাপ্ত বাস নেই, বাড়ির বাইরে পা রাখতেই হয়রানি, আর পরিস্থিতির সুযোগ নিয়ে ট্যাক্সি চালকদের ইচ্ছে মতো ভাড়া দাবি। নিয়ম ভেঙে 3 জন যাত্রীও তোলা হচ্ছে। টালা থেকে টালিগঞ্জ, ছবিটা সব জায়গায় একই। লকডাউনের মধ্যে পথে বেরিয়ে ভোগান্তি। কলকাতার রাস্তায় পর্যাপ্ত সরকারি বাস নেই, রুটের মাঝপথে বাস দাঁড়াচ্ছে না, অফিস দোকানপাট খুলে যাওয়ায় পথে বেরিয়ে নাকাল হচ্ছেন মানুষ। এই সুযোগে ইচ্ছে মতো ভাড়া হাঁকছেন শহরের ট্যাক্সি চালকদের একাংশ। এমনই অভিযোগ নিত্যযাত্রীদের। রাসবিহারী, গড়িয়াহাট কিংবা ধর্মতলা, সর্বত্র প্রায় একই ছবি। বাস স্ট্যান্ডের সামনে ট্যাক্সি দাঁড় করাচ্ছেন অনেক চালক। বাস না পেয়ে ট্যাক্সির দিকে পা বাড়াতেই ভাড়া শুনে আটকে উঠছেন যাত্রীরা। রাসবিহারী থেকে ধর্মতলা মাথাপিছু 150 থেকে 200 টাকা চাইছেন। রাসবিহারী থেকে গড়িয়া মাথাপিছু 200 টাকা, গড়িয়াহাট থেকে বড়বাজার 200 থেকে 250 টাকা, ধর্মতলা থেকে সল্টলেক যাত্রী পিছু 300 থেকে 350 টাকা চাইছেন চালকরা। ডালাসি 150 টাকা এই থেকে রাসবিহারী, হ্যাঁ ট্যাক্সি। না না 150 টাকা যায় নাকি কেউ? আমি বড় বাজার যাও, বললো 200 টাকা। 200 টাকা কি ভাড়া হয় একটা? আমি বলেছি 60-70 টাকা নাও, তোমার তো আরেকটা প্যাসেঞ্জারও আছে ওর মধ্যে। যাত্রী তোলার ক্ষেত্রেও নিয়ম ভাঙা হচ্ছে। ট্যাক্সিতে 3 জন যাত্রী তুলছেন অনেক চালক। 2 জনের বেশি তো হবে না দাদা। तो फिर बोलिए आप कितना लेना है? 2 आदमी 200 दीजिएगा। 2 आदमी 200। 3 आदमी लेना है तो ले जा रहा है। যদিও চালকরা বেশি ভাড়ার অভিযোগ অস্বীকার করেন। কথাটা সত্যি নেই, বুঝলেন? 200 টাকা তারাই চাইছে যাদের বেশি ভাড়া হচ্ছে না। আমাদের তো এখন সকাল থেকে বহনীয় হয়নি।
এখন মিটারেও পেলে আমরা যাব। নিরুপায় মানুষ বাস না পেয়ে বেশি ভাড়া দিয়ে ট্যাক্সিতে যাতায়াত করছেন। বাস যাত্রীদের হয়রানির সুযোগ নিয়ে বেপরোয়া হয়ে উঠছেন শহরের এক শ্রেণীর ট্যাক্সি চালকরা। নিজেদের খুশি মতো ভাড়া দাবি করছেন, আর এই অবস্থায় সরকারি হস্তক্ষেপের আর্জি জানাচ্ছেন কলকাতার নাগরিকরা। ক্যামেরা শুভব্রত কুণ্ডুর সঙ্গে ভেঙ্কটেশ্বর লাহিড়ী, নিউজ 18 বাংলা, কলকাতা। সামাজিক দূরত্ববিধি কার্যত শিকে দক্ষিণ কলকাতার রাসবিহারীতে বাস ধরতে দৌড়ঝাঁপ, দুর্ঘটনার আশঙ্কা। অধিকাংশ সরকারি বাস দাঁড়াচ্ছে না, দাঁড়ালেও বাসে উঠা যাচ্ছে না। বাস ধরতে কার্যত রাস্তার মাঝখানে চলে আসছেন যাত্রীরা। আপনারা অনেকক্ষণ ধরে দাঁড়িয়েছেন বাসের স্যার আমাদের উঠতেই দিচ্ছে না। আমি সেই ডানলাভ যাব আমার অফিস, আমি যে বাড়ি থেকে বেরিয়েছি 5টার সময়। ভিড় হয়ে আছে, প্রচুর ভিড় হলে কি উঠছে, নিচ্ছেই না তো। এটা 1 মাস ধরেই এরকম আমরা স্ট্রাগল পোহাচ্ছি। আমরা দেখতে পাচ্ছি নিজেরা চোখের ওপরে যে বাস খালি পিছনে থাকা সত্ত্বেও নেওয়া হচ্ছে না। সকাল থেকেই বাসের জন্য হাত পিত্তেশ করে থাকা, আর তারপরে দীর্ঘক্ষণ বাস আসছে না। ফলে রাসবিহারী হোক বা গড়িয়াহাট, ছবিটা সব জায়গাতেই এক। সামাজিক দূরত্বকে কার্যত বুড়ো আঙুল দেখিয়ে মানুষজন এখানে দাঁড়িয়ে রয়েছেন। তাদের অভিযোগ, দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকার পরও বাস আসছে না, এবং বাস যদিও আসছে নির্দিষ্ট স্টপেজে বাস দাঁড়াচ্ছে না। ফলে এই ছবি দেখা যাচ্ছে যে একেবারে রাস্তার মধ্যে যাত্রীরা হুড়োহুড়ি করছেন বাস ধরার জন্য, যদিও সেই সমস্ত বাস এখানে দাঁড়াচ্ছে না। বেসরকারি বাস পথে অমিল, ফলে যেভাবে বাস ধরার জন্য তারা যাত্রীরা হুড়োহুড়ি করছেন, যাতে যে কোনো সময় দুর্ঘটনার আশঙ্কা থেকেই যাচ্ছে।